অনেকে মনে করে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন দেখি যে বুদ্ধিজীবী পলিটিক্যাল অ্যানালিস্ট তারা মনে করে যে খুব তাড়াতাড়ি আমেরিকা এবং ইসরায়েল ইরান থেকে পিছু হটে যাবে, কারণ ওখানে রেজিম চেঞ্জ করা সম্ভব হবে না পদাতিক বাহিনী স্থলভাগে নামানো ছাড়া। আর আমেরিকা তো ওখানে পদাতিক বাহিনী নামাতে যাবে না। তো তখন কথা হচ্ছিল যে কুর্দিদেরকে দিয়ে একটা বিকল্প পদাতিক বাহিনী ওখানে ঢুকানো যায় কিনা, সেটা নিয়ে মনে হয় যে আমেরিকা চিন্তা ভাবনা করছে। বাট আসল যে বিষয়টা সেটা হলো যে অনেকেই কিন্তু ইরানের প্রতি তাদের একটা সফট কর্নার আছে, এবং কী কারণে সফট কর্নার আছে কে জানে। গত জানুয়ারি মাসেও তো ইরানি রেজিম একেবারে কুত্তা শিয়ালের মতো গুলি দিয়ে হাজার হাজার লোকজনকে মেরে ফেললো না। তো এইগুলো করার পরে এই যে বাংলাদেশে আমরা দেখলাম যে এই শেখ হাসিনাকে কী বলে ফ্যাসিস্ট, তারপরে কি স্বৈর শাসক, বাংলাদেশে নাকি গণহত্যা চালিয়েছে। তো কয়জনকে হত্যা করছে পুলিশ মিলিটারি? 700 না 800 এরকম। তো তাতেই কিন্তু শেখ হাসিনা গণহত্যাকারী হয়ে গেছে। যদিও আমরা দেখেছি যে এই ক্ষেত্রে বস্তুত এই যে মানুষদেরকে ব্ল্যাকমেল করার জন্যে নিজেরাই ভিতর থেকে ওই যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি টুলি দিয়ে মারছে। এবং এইটা অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে একজন ব্যক্তি সাখাওয়াত হোসেন, উনি নিজে তো বারবার করে এগুলোর প্রমাণও দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও শেখ হাসিনা হয়ে গেছে ভয়ঙ্কর রকম গণহত্যাকারী, রাইট? বাট এই একই লোকজন যারা নাকি শেখ হাসিনাকে বারবার গণহত্যাকারী বলে না, তারা কিন্তু এই ইরানের রেজিম অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি বা তাদের সরকার তাদেরকে কিন্তু গণহত্যাকারী বলে না। যদিও ওখানে বিপুলভাবে ওই একই ধরনের অভ্যুত্থান সরকার পরিবর্তনে, রাইট, বাংলাদেশের মতো, তো ওখানে কিন্তু আইআরজিসি বা পুলিশ বা সেনাবাহিনী একেবারে গুলে দিয়ে একেবারে ফাঁকি শিকারের মতো হত্যা করছে। বাট এই বাংলাদেশের তৌহিদি জনতার কাছে আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু কোনোভাবেই গণহত্যাকারী না। অদ্ভুত ব্যাপার না? তো যাই হোক, এখানে আন্তর্জাতিক নানা কিসিমের খেলাধুলা আছে। অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে, বলছে যে এখানে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা আমেরিকার বা ইসরায়েলের নাই। তাদের মিসাইল ঘুরায়া যাচ্ছে, অস্ত্রপাতি ঘুরায়া যাচ্ছে, তাদের দৈনিক $10 কোটি, $20 কোটি খরচ হচ্ছে বা $50 কোটি খরচ হচ্ছে। এই বিশাল খরচ বহন করা এটা আমেরিকা বা এই ইসরায়েলের পক্ষে একেবারেই অসম্ভব। অতএব যে কোনো মোমেন্টে এখান থেকে হয়তো আমেরিকা পিছু হটে যাবে, এরকম কিন্তু অনেকে কল্পনা করছে, তাই না? এবং এই কল্পনাটা তারা করছে এই কারণে যাতে করে ইরানি যে রেজিম, যারা নাকি মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে, যারা নাকি নারীদের ন্যূনতম সম্মান দেয় না, সামান্য একটু ওই হিজাবের মধ্যে থেকে চুল বের হলে তাদের নীতি পুলিশ এসে ধরে পিটিয়ে তাকে মেরে ফেলে, এবং যার প্রতিবাদ করলে আবার শত শত নারীদেরকেও তারা হত্যা করে ফেলে। এদেরকেই দেখা যাচ্ছে, এদের প্রতি তাদের বিশাল একটা সমবেদনা, এবং এরা ক্ষমতায় থাকুক, কারণ এরা ইসরায়েলকে ধ্বংস করতে চায়, যেটা নাকি মুমিন মুসলমানদের কামনা। অর্থাৎ এই হেতু শিয়াদের সাথে তার ধর্মীয় কোনো মিল না থাকলেও শিয়া কিন্তু এখন তাদের মহাবন্ধু, এবং শিয়াদের প্রতি, শিয়া ইরানের প্রতি তাদের মহব্বত সীমাহীন। তো এরাই কিন্তু কল্পনার রাজ্যে বসবাস করছে এবং বিভিন্ন টক শো বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে যেভাবে খরচটা সেখানে হচ্ছে, অস্ত্রপাতি যেভাবে কমে যাচ্ছে, তাতে আমেরিকা পাত্তাড়ি গুটাবে। আমার কাছে মনে হয় যে বিষয়টা অত সরল না। আমেরিকা মোটেও এখান থেকে পাত্তাড়ি গুটাবে না, এবং ইসরায়েল তো নাই। কেন গুটাবে না জানেন? তার একটা অন্যতম কারণ হচ্ছে যে এই যে এখন ধরেন যে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, তেলের সরবরাহ বন্ধ করে দিচ্ছে, পৃথিবীতে অর্থনৈতিক একটা সমস্যা তৈরি হবে তেল না থাকলে, তাই না? এরকম না। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই কারণে কিন্তু আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে না। বৈশ্বিক তেল বাজারে বিপর্যয় হলো আর তেল সরবরাহ কমে গেল, তাতে আমেরিকার কিছুই যায় আসে না এখন। এটা ওই গত শতকের 80 বা 90 দশকের মতো না, যে তখন এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমেরিকার মানে আমেরিকার তখন পিলে চমকে যেত, কারণ তখন আমেরিকা 100% এই উপসাগরীয় দেশের উপরে তাদের তেল সরবরাহের উপরে নির্ভরশীল ছিল। কিন্তু এখন আমেরিকা মুক্তে মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে ব্যবসা বাণিজ্য করে ঠিকই, কিন্তু যদি জরুরি পরিস্থিতি হয় যে এই মধ্যপ্রাচ্যের তেলের ক্ষেত্রগুলো সব ধ্বংস হয়ে গেল
এখান থেকে কোনো তেলের সরবরাহ হলো না, তাতে আমেরিকার কিন্তু কিচ্ছু যায় না, লোমটাও ছড়া যায় না। কারণ আমেরিকা কিন্তু এখন তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ ওরা যদি চায় যে পৃথিবীর কোনো দেশ থেকে তেল তারা নিবে না, তাহলেও তাদের কিছু যায় না। তাদের মাটির তলায় যে পরিমাণ তেল আছে এবং অলরেডি যে পরিমাণ তারা কূপ খনন করে রাখছে, তাতে করে ওরা যদি চায় যে আজ থেকেই তারা বাইরের কোনো তেল নিবে না, তাহলে কিন্তু সেটা ইজিলি করতে পারে। তাদের জনজীবনে, অর্থনৈতিক জীবনে কোনোই ক্ষতি হবে না। এবং এছাড়া ওই ভেনিজুয়েলা তো দখল করেছে কয়েকদিন আগে, তাই না? তো ভেনিজুয়েলাও তো তাদের নিয়ন্ত্রণে। তাহলে এই অন্তত তেলের সরবরাহ বন্ধ করে আমেরিকার যে কোনো কিছুই করা যাবে না, এইটা বোঝার মতো জ্ঞানগম্য সাধারণ জ্ঞান এই যে তথাকথিত বুদ্ধিজীবীদের আছে কিনা যথেষ্ট সন্দেহ। আমার মনে হয় যে এরা দিন দুনিয়ার খবর না রেখেই মানে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আর টেলিভিশন কোম্পানিরও মনে হয় যে আর এই ধরনের লোকজন ছাড়া আর কেউ নাই। অর্থাৎ এমন অবস্থা যে তাদের ওখানে টকশো চালাবে কতটি ইডিয়ট আর মূর্খ ছাড়া আর কাউকে তারা খুঁজে পায় না। যাদের এই জিওপলিটিক্স অথবা দুনিয়া সম্পর্কে কোনো নলেজ নাই, তারা ওই টেলিভিশনের পর্দার সামনে বসে লম্বা লম্বা বাতচিত ছাড়ে। এদের বাতচিত ঠিক হতো যদি গত শতকের 80-90 দশক হতো না, তখন যখন নাকি আমেরিকা তার নিজেদের মাটির তলের তেল তারা বাইর করতো না এবং তাদের কোনো কূপও ছিল না। তখন কিন্তু তারা অত কূপও তৈরি করে নাই। বস্তুত ব্যাপকভাবে ড্রিলিং করে কূপ তৈরি করা হয় ওই গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল না, তখন ডোনাল্ড ট্রাম্পই সর্বপ্রথম অনুধাবন করে যে এই তেল দিয়ে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক ক্ষেত্রে আমেরিকাকে ব্ল্যাকমেইল করে। যদিও অবশ্যই এই উপসাগরীয় দেশগুলোর উপরে তাদের একটা বড় প্রভাব আছে, কিন্তু তারপরও মাঝে মাঝে ব্ল্যাকমেইল করে। তো এই ধরনের ছোটোখাটো দেশ, এই আরবের মতো দেশ, এবং আরবদেরকে তো তারা সভ্যও মনে করে না। তো ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো যে এই সমস্ত যাদেরকে আমরা সভ্য মনে করি না, সেই সমস্ত দেশ আমাদের ব্ল্যাকমেইল করবে তেল দিয়ে, এটা হয় কী করে, প্রশ্নই ওঠে না। তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই যে গত টার্মে ওই 2016 থেকে 20 পর্যন্ত তাদের যেখানে যত গ্যাস বা তেলের খনিমনি আছে না, সব কিন্তু কূপ খনন করে রাখছে। প্রয়োজনে সেখান থেকে তোলে, আর প্রয়োজন না হলে তোলে না। যদি বাইরে থেকে আমদানি করে যদি প্রয়োজন মিটে যায়, তাহলে আর খামাখা নিজের সম্পদ ধ্বংস করে লাভ কী। এছাড়াও পার্শ্ববর্তী কানাডা আছে, যেখান থেকে বিপুল পরিমাণে তেল গ্যাস কিন্তু আমেরিকাতে যায়। তাহলে গোটা দুনিয়ায় যদি মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হয়ে যাওয়ার কারণে গোটা দুনিয়া তেল সরবরাহ, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, তাতে আমেরিকার কিছু যায় না। এই কমন সেন্সটা তাদের কাজ করে না। অর্থাৎ এই হেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিল এই যে ইরান, তাতে করে এই যুদ্ধে পাত্তাড়ি গুটিয়ে আমেরিকা চলে যাবে জি না। আর খরচ, যুদ্ধ শেষ হলেই টোটাল খরচ এই আরব দেশগুলো থেকে তুলে নিবে, টোটাল খরচ এই আরব দেশ থেকে তুলে নেবে। হ্যাঁ, অনেকে মনে করে না না না, এই যে এইখানে যে সমস্ত আমেরিকান ঘাঁটি ছিল, ইরান তো এগুলো ধ্বংস করে দিয়েছে, কিছুই তো করতে পারে নাই, তাহলে কিভাবে সিকিউরিটি হলো? এরপরে আরব দেশগুলো কি আমেরিকার উপরে নির্ভরশীল হবে কি না? আর বেশি করে নির্ভরশীল হবে। কারণ বিষয়টা হলো ধর্মীয়। ওই আরবের অন্যান্য দেশগুলা কি সব সুন্নি না? আর ইরান কি শিয়া, তাই না? এই সুন্নি দেশগুলা কখনোই শক্তিশালী ইরানকে দেখতে চায় না। এটা ধর্মগতভাবে একেবারেই না। এরা যদি ইসলাম থেকে বের হয়ে যেত এই আরবদের বা এই যে ইরান, তখন কিন্তু এরা শক্তিশালী হতো, তখন কিন্তু এরা এদের তেল অস্ত্র ব্যবহার করে দুনিয়াকে কাবু করতে পারতো। কিন্তু যতদিন এরা ইসলামের মধ্যে আছে না, ততদিন এরা কিছুই করতে পারবে না। কারণ আরব দেশগুলো সুন্নি, ইরান হলো শিয়া, রাইট? তা তেল জলে কখনো মিশ খাবে না, ঠিক আছে? অর্থাৎ আজকে ইরান যতই মিষ্টি কথা বলুক যে আমি তোমাদের উপর আক্রমণ করেছে জন্য আমি দুঃখিত, আক্রমণ করব না, এই কথা বললে ওই গালফ কান্ট্রিগুলো যে ওই ইরানের সাথে খুব দরম মহরম ভাব করবে বা খাই খাতির করবে, জি না, এটা হবে না। এটা আমেরিকা খুব ভালো করেই জানে, ঠিক আছে? ফলাফল এরপরে এই যুদ্ধ শেষ হয়ে গেলে আমেরিকায় আরব দেশগুলোকে বলবে যে দেখো, তোমরা বেশি টাকা পয়সা খরচ করো না, আরও এয়ার ডিফেন্স সিস্টেম দরকার ছিল, তো তোমরা তো কঞ্জুসগিরি করছো, তোমরা তো ভাবছো যে তোমাদের উপরে কেউ কোনো আক্রমণ করবে না। তো এই জন্য যে পরিমাণে প্যাট্রিয়ট বা থার্ড ইত্যাদি ওখানে বসানোর কথা ছিল, তত তো বসানো যায় না। এই জন্য কিছু হিট টিট খেয়েছো।
তো এখন আর বেশি করে এগুলো বসাতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ তোমাদের উপরে আর কিছু করতে না পারে। এরা এতেই রাজি হবে, কারণ এরা তো সব গণবিরোধী সরকার, তাই না? একটা দেশে তো গণতান্ত্রিক সরকার না, সবই তো রাজা বাদশাহ আমির মুফতে মজা লোটে, দেশের সম্পদ বিক্রি করে, সোনা দিয়ে মোড়ানো বিমান তৈরি করে তাতে করে বিভিন্ন জায়গায় যায় রঙ্গ তামাশায় লিপ্ত থাকে, তাই না? তো এই সমস্ত জনবিচ্ছিন্ন জনবিরোধী শাসক গোষ্ঠী আরবের, তারা কার উপরে নির্ভর করবে? ওই আমেরিকার উপরেই নির্ভর করবে। আমেরিকা বলবে যে ঠিক আছে এগুলো সব করো, টাকা টাকা দাও, অসুবিধা নাই, আমরা গ্যারান্টি দিচ্ছি। আর দেয়, দিছেও তো গ্যারান্টি, যে কিছুই করে নাই তা তো না। আমেরিকা তো আসলেই শত শত ড্রোন বা মিসাইল থেকে তো এই আরব দেশগুলোকে রক্ষা করছে। এটা কি মিথ্যে কথা নাকি? না, এটা তো মিথ্যে কথাও না। 100% তো আর গ্যারান্টি দেওয়া যায় না। তো তাহলে কি মানে কি মনে করে যে আমেরিকা এখান থেকে সরে যাবে? জি না, আমেরিকা এখানে যতদিন থাকবে আমেরিকার ততই লাভ। কারণ আমেরিকার ওই যে গুদামে বহু পুরনো অস্ত্র ফস্ত্র মানে মিসাইল টিজাইল পড়েছিল না, সেগুলো সব এখানে এখন বিমানে করে এনে এনে ব্যবহার করছে। তাতে করে ওদের দেশের অস্ত্র কারখানায় আবার ব্যাপক পুরাদমে প্রোডাকশন শুরু হবে না? তাতে করে কি হবে? আমেরিকায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ঠিক আছে? অর্থাৎ আমেরিকার জন্য এটা তার অর্থনৈতিক উল্লম্ঘনেরও একটা বড় সুযোগ। অ্যাট দ্য সেম টাইম আরব দেশগুলো থেকে এই যুদ্ধ শেষ হলে ব্যাপক পরিমাণে এখান থেকে টাকা আদায় করা, মানে সাদাবাজি করা আর কি, এগুলা কিন্তু করার সুযোগ পাবে। তো এটা তো আমেরিকার জন্য খুবই লাভজনক প্রজেক্ট। এইটা তো এই বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা বোঝে না। আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা রাখতে গেলে কিছু বছর অন্তর অন্তর তাদের একটা মোটামুটি বড় ধরনের যুদ্ধ দরকার পড়ে। দেখবেন যে 15-20 বছর অন্তর অন্তর আমেরিকা কিন্তু বিভিন্ন জায়গায় একখান যুদ্ধ শুরু করে দেয়। কারণ ওদের যে মিলিটারি ইন্ডাস্ট্রি আছে না, তো সেখানে গোলাবারুদ জমে থাকে। আরে ভাই, জমে থাকলে তাহলে তো কামকাজ শেষ, চাকরি বাকরি শেষ, অর্থনীতি শেষ, তাই না? তো ওই গোলাবারুদগুলো ব্যবহার করা লাগবে না, ব্যবহার করলেই সে না আবার নতুন করে প্রোডাকশন করা যায়, তখন আবার নতুন লোকজন নিয়োগ করা যায়, নতুন বিনিয়োগ করা যায়। এটা তো আমেরিকার অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্যে আমেরিকার ইতিহাসে দেখবেন এরা পরাশক্তি হওয়ার পরে 15-20 বছর পর পর এক একটা বড় বড় যুদ্ধে লিপ্ত হয়। তো এটা আমেরিকার বেঁচে থাকার জন্যই দরকার। ও যুদ্ধটা তাদের জন্য একটা ব্যবসা। এইটা অনেকে আসলে বোঝে না। আমেরিকা এই জায়গায়, এই জন্যই তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদের 4-5 সপ্তাহ লাগবে। কেন এই কথা বলছে? 4-5 সপ্তাহ এই কারণে লাগবে, তাদের গোলা বারুদগুলো এখানে ধ্বংস করতে হবে, যাতে করে আবার নতুন করে প্রোডাকশন করা যায়, কাজের বিনিয়োগ হয়, কাজের সুযোগ হয়, মানে চাকরি বাকরি হয় মানুষের, প্রধান নাই। আর আমেরিকা নিজেই তো চায় যে ইরান যেন মিসাইল টিজাইল মেরে আরব দেশগুলোর যে বিভিন্ন তেলের ডিপো মিফো আছে না, তেলের খনিমনি আছে না, সেখানে ধ্বংসযজ্ঞ চালায়। এটা কিন্তু আমেরিকার চাওয়া, এবং ইসরায়েলেরও চাওয়া কিন্তু এটা। কেন জানেন? কারণ এগুলো ধ্বংসমংস হইলে তখন আমেরিকায় যে বিপুল পরিমাণ তেল আছে না, এরা ভালো উচ্চ মূল্যে তখন পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করতে পারবে। তাদের যে বাজেট ঘাটিমাটি আছে না, এগুলো তখন কিছুটা মিনিমাইজ হবে। কিন্তু ইরান কায়দা করে ওই আরব দেশের তেলের ডিপোতে কিন্তু কোনো আঘাত হানছে না। যখন আঘাত হানে না, তখন অগত্যা আমেরিকা আর ইসরায়েল কী করছে? ইরানের তেলের ডিপোগুলো সব মানে ধ্বংস করে দিয়েছে। কেন দিয়েছে জানেন? আমেরিকা আর ইসরায়েল চাচ্ছে ইরান কেন এই কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, সৌদি আরবের তেল ক্ষেত্রে আক্রমণ করে না। আমেরিকা তো মানে মানে এটাই মনে প্রাণে চাচ্ছে, ইসরায়েল এটা মনে প্রাণে চাচ্ছে। তাহলে হবে কি? আমেরিকা একদিকে তার তেল গ্যাস যা আছে বিপুল দামে বেচতে পারবে, আর নাম্বার 2, এই উপসাগরীয় দেশগুলো তেল বিক্রির টাকায় ফুলে ফেঁপে উঠে এখন ধরাকে সরা জ্ঞান করে। অনেক ক্ষেত্রে আমেরিকাকে ব্ল্যাকমেল করার ধান্দা করে। তো এদের একটু শিক্ষা দেওয়ার দরকার আছে, এদের একটু দুর্বল হওয়ার দরকার আছে, অর্থনৈতিকভাবে এদের একটু ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার আছে। এই জন্যে আমেরিকাও চায় যে ইসরায়েলের ওই ইরান যেন এদের তেল ক্ষেত্রগুলোর উপরে একটু হামলা টামলা চালায়। কিন্তু ইরান সে সে চিন্তা করছে এইগুলো করলে তো পরে আমাদের আরও বিপদ হবে। যাই হোক, ঘটনা কিন্তু এটা এখানে ওই মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্র ধ্বংস হয়ে গেলে তাতে অন্য দেশের কি হলো না হলো এইগুলো নিয়ে মানে থোড়াই কেয়ার করে ডোনাল্ড ট্রাম্প। অনেকে বলবে যে তাহলে পশ্চিম ইউরোপে যে তেল গ্যাসটার দরকার হয় সেগুলো কোথা থেকে যাবে? আরে ভাই, সেগুলোর জন্য রাশিয়া রেডি আছে, ঠিক আছে? রাশিয়া রেডি আছে। এই জন্যই তো দেখেন না ডোনাল্ড ট্রাম্প এখন ইউক্রেনের থেকে পিছ উঠে গেছে।
অর্থাৎ ভিতরে ভিতরে ডিল হয়ে গেছে, রাশিয়া চিন্তা ভাবনা করো না আমি একটু ইরানরে সাহায্য করে দিয়ে আসি, আর তোমার তেল গ্যাস ইউরোপের বাজারে বিক্রি করো, সমস্যা কী। অর্থাৎ এখানে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোকে সাইজে আনার জন্যই কিন্তু আমেরিকা আর ইসরায়েল এখানে রেডি আছে। আর ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনা আছে না, যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র তৈরি করবে। তো এই আরব রাষ্ট্রগুলোকে দুর্বল না খেলে কি সেটা করা সম্ভব? ঘটনা কিন্তু বহুদিকে গড়াচ্ছে, অনেকে এটা বুঝছে না। ধন্যবাদ।